মধু কিন্তু বুঝছো, তুমি দাঁড়ায় থাকলেও লাভ নাই, তোমার সামনে রেখে বাজার করে দিব মধু। হুজুরদেরই কেন মধু আর সরিষার তেল, মধু মধু নিয়ে কেন ব্যবসা করতে হবে? কোন হুজুর 700-750 কোটি টাকার মধুর বাজার কভার করে রাখছে? মানে একটা মধু বেহুশ হয়ে গেছে, আমি কি করবো? কোনো কিছু অরিজিনাল যদি না থাকে ভেজাল আসবে না। ঠুকমু ভিতর ওই কেমনে ওটা আমি দেখি প্যাসে কই মধুর ভেজাল রাখে। আমাকে ভালো মধু নিতেই হবে। পা বাড়ি গেছে মৌমাছির বাসার মধ্যে, একবার আমার পায়ের এখানে কতগুলো মৌমাছি আটকে গেছে। আমি আপনাকে পাইছি অনেকদিন ধরে, একটা কোয়েশ্চেন আমার মাথার মধ্যে ঘুরঘুর করতেছে। আমি দেখি ভাই আপনি যে সুন্দরবনে চলে যান, এই নাটস নিয়ে কী করতেছেন, তারপরে যে কি বলে তেল, সরিষার তেল নিয়ে এই যে আপনি লাইভে যে জিনিসটা করতেছেন, আমি এটা কখনো আগে দেখিনি। এই জিনিসটা আপনি কেন করতেছেন, মানে এটার পিছনে ফিলোসফিটা কি ভাই, বইতেছেটা কি, স্ট্র্যাটেজিটা কি? আসলে আমি যখন বাংলাদেশে ফিল করলাম যে আমাদের কিছু করা দরকার, এবং ওই সময় আমরা ফিল করছি যে আচ্ছা মানুষ মধু খেতে চায় কিন্তু ভয় পায়, কারণ কি? অনেক কারণ খুঁজে বের করলাম যে ভেজাল। ঠিক যখন সলিউশন বা রেজাল্ট ভেজাল আসলো, অ্যান্সার, তখন চিন্তা করছি কোনো জিনিসে যদি আসল না থাকে নকলই থাকবে না। দ্যাটস মিন দেয়ার ইজ সামথিং অরিজিনাল। কোনো কিছু অরিজিনাল যদি না থাকে ভেজাল আসবে না, তাহলে অরিজিনাল কোথায়? কারণ আমি নিজেই তো অনভিজ্ঞ। সো ওই সেন্সে আমরা মধু পাবো কই? তাহলে মধু বাসা লাগবে। বাসা কোথায়? খবর নেওয়া শুরু করলাম। বাসা কোথাও যে গাছে যে মধুগুলো ধরে বা মধু পোকা বাসা করে, এটার জন্য সুন্দরবন পারফেক্ট প্লেস। মানে লক্ষ লক্ষ কেজি মধু, চাকের মধু বের হয়। সো ওই জায়গা থেকে আমি বড় হয়েছি বাইরের দেশে, সুবহানাল্লাহ, এখানে আসছি। আমি যখন প্রথম, মানে আমার জন্য কিন্তু ওইগুলো খুব অবাক করা বিষয় ছিল, সুবহানাল্লাহ। কেন? মানে আমি যখন নামলাম সুন্দরবনের ওই রোডে, মানুষজন ঝুপড়ি ঘরে নৌকা দিয়ে বনে ঢুকতেছে, ওরা গল্প করতেছে, অমুককে বাঘে খাইছে, তমুক বিধবা হয়ে গেছে, বাঘ বিধবা, এগুলো বলতেছে। আমার কাছে মনে হচ্ছিল ভয় দেখাচ্ছিল। তো আমি মানে সুবহানাল্লাহ রিয়েলি যখন, মানে আমি বেশিরভাগ তো লাইভে আসছি, তো মজার কথা হচ্ছে যে কোনো প্ল্যানিং ছাড়া একটা জিনিস দেখছি, দেখার পর আমি নিজে অবাক হয়ে গেছি আসলে। তো আল্লাহ আকবার, ওইটা আমার জন্য প্রথমবার ছিল যে চাক এত বড় হয়, একটা চাকে 12 কেজি মধু হয়। আমার কাছে মনে হচ্ছে না, ভেজাল ওকে, ভেজাল ওকে, বাট দেয়ার ইজ সামথিং। একটা মধুর মানে কম্বোতে, একটা বাসাতে 12 কেজি মধু, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাবা যায় আপনি, আপনি ভাবতে পারেন যে কতগুলো মৌমাছি বসে আছে, আপনি একটু হালকা ধোঁয়া দিচ্ছেন, সব উড়ে গেছে। পুরো বিশাল একটা বাসা, আপনি একটু কাটলেন, নামাইলেন, আপনার হাতে নিয়েছেন, হাত সব উড়ে গেছে। মানে ওরা নিচে এত বড় বল ধরে আছে, আমার কাছে ওই মনে হচ্ছিল যে বল কেন ধরে রাখতেছে, নামাও, আস্তে আস্তে নামাও। তো একটা বলে যে আপনি ধরেন কোন, আপনি ধরেন কোন, কি বলে ওরা, ওদের আঞ্চলিকতা বলে, মানে আমাকে বলছে আমি ধরতে। তাও যে ঠিক আছে কাটো, ধরছি। তো ও কাটলো, আমার হাত সব বল পড়ে গেছে, এত ওজন। মানে কি ভাই এটা? সুবহানাল্লাহ। তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমি নিজের চোখে দেখছি, মানুষ এটা দেখুক আসলে ওই সাজ থেকে। আচ্ছা জামশেদ ভাই, একটা প্রশ্ন আপনার কাছে, এটা আমি প্রিটি শিওর আপনি এটা অনেক পান। আপনি ঘরের বাজার বিডির কি, আপনি কি ইন্ডোর্স করেন, আপনি কি মালিক? এবং আমরা এখানে আপনার পাশে একজন আরেকজন গেস্ট দেখতে পাচ্ছি, প্লিজ একটু ক্লিয়ার করেন তো। না 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 ভাই, এটা উনি বলবে। হ্যাঁ প্লিজ ভাই। ঠিক আছে। মূলত আসলে ঘরের বাজার শুরু হয়েছে 2020-এর সেপ্টেম্বরে। আচ্ছা। আমি আর জামশেদ দুইজনে মিলেই আমরা আসলে এটা শুরু করি। যদিও যে এটা হচ্ছে কথার কথায় যে আমি ফাউন্ডার ও কো ফাউন্ডার, বেসিক্যালি দুইজনই ফাউন্ডার। তো আমরা দুইজনেই বেসিক্যালি এটা শুরু করি এবং একসাথেই কাজ করি। শুরুর জার্নিটাতে আসলে শুরুতে এই ঘরের বাজারের প্ল্যানটা আসলে এরকম ছিল না, বা আসলে এখন যেটাকে আমরা এফ কমার্স বলতেছি, বেসিক্যালি আসলে এফ কমার্স বা এই ধরনের কোনো চিন্তা থেকে এটা শুরু হয় নাই। এলাকার একটা ছোট দোকান থেকে চিন্তাটা গ্রো করছে। এরকম একটা ই কমার্সের একটা বিশাল ইন্ডাস্ট্রি আছে বা এরকম একটা মার্কেট আছে, এই ধরনের কোনো সার্ভে আমাদের নাই। আমরা এই ধরনের কোনো কিছু চিন্তা করেই আসলে বেসিক্যালি আগাইনি। ইটস ট্রু রিয়েলি। এবং সিরিয়াসলি এটা জাস্ট একটা মুদি দোকানের মতো স্বপ্ন থেকে এখানে আসছে। আমরা একটা দোকান দেখেছিলাম আমরা, তো ওই দোকানটা ডেকোরেশন করা ছিল, ভদ্রলোক চলে যাবে। তো আমাদের প্ল্যানটা ছিল অনেকটা কেমন, যে এইখানে দোকানে মাল উঠবে, মানুষের বাসার সামনে গিয়ে একটা
স্টিকার লাগাই দিব, ওখানে একটা ফোন নাম্বার থাকবে, মনে পড়ে ওই দিনগুলো এখনো। মানুষ ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাই আমার এটা লাগবে, আমরা তার বাসায় পৌঁছে দিই। বাজেট সংকট ছিল, আমরা দোকানটা নিতে পারি নাই। তো আমাদের লিমিটেশন যতটুকু বাজেটে ছিল, ওই বাজেট দিয়ে আমরা চিন্তা করলাম যে কি করা যায়। তো আমার একটা টার্গেট থাকে যে একটু বাল্ক অ্যামাউন্টে কাজ করার। তো আমি জামশেদ বললো যে ভাই চলেন কিছু একটা তো অন্তত পক্ষে করতে হবে, আপনি বের করেন যে কি করা যায়, বাট কিছু একটা করতেই হবে। তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা একটা বাজেট ঠিক করছি, যে বাজেটটা বর্তমান সময় হিসাব করলে খুবই নগণ্য, খুবই নগণ্য। এটা বলতে চাই না কারণ এটা আসলে বলার মতন না, মানে এতটাই যেটা আপনার পকেটেও আছে এখন হয়তো। হ্যাঁ, সিরিয়াসলি একজন মানুষের স্বাভাবিক পকেটে যে অ্যামাউন্ট থাকে, ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা বিশেষ করে ঢাকা শহরে, তখন আমি খুঁজতেছিলাম যে আমার তো আসলে টার্গেটটাকে আগে ঠিক রাখতে হবে যে আমি বেশি পরিমাণে প্রোডাক্ট বিক্রি করব। তখন আমি চিন্তা করলাম যে বেশি পরিমাণে যদি আমি এই টাকার মধ্যে শেষ করতে হয়, তাহলে এমন কোনো প্রোডাক্ট বাছাই করতে হবে যে প্রোডাক্টটার প্রাইস কম, তাহলে কোয়ান্টিটি বেশি পাওয়া যাবে। ওই সেন্স থেকে হঠাৎ করে মাথায় আসছে যে দই একটা প্রোডাক্ট হতে পারে যেটা বগুড়া থেকে আনা যায়, সাথে সাথে এই অ্যামাউন্ট দিয়ে মোটামুটি কিছু দই পাওয়া যাবে। আমি জামশেদকে বললাম, খুবই স্বাভাবিক যে বাংলাদেশে ওর প্রায় সব জায়গায় ওর পরিচয় আছে। কোনো এক ভাই ছিল দিনী ভাই, ওনাকে ফোন দিল যে আপনাদের বগুড়ার সবচেয়ে উন্নত দই, ভালো দই কোথায় পাওয়া যায়। এই চিন্তা থেকে আমরা দুইজনই রাত্রিবেলা চট্টগ্রাম থেকে ওই দিনই বাসে উঠে চলে গেছি।